ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করে গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, এ পর্যন্ত নিহত অন্তত ৩৫৬। জুলাই অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসির বক্তব্যের প্রতিবাদ, প্রভাব পড়বে না অর্থনৈতিক সম্পর্কে জানালেন অর্থ উপদেষ্টা। নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, ৪ সপ্তাহে জানাতে হাইকোর্টের নির্দেশ। খুলে দেয়া হয়েছে যমুনা রেল সেতু, প্রথম দিন থেকেই ২ লাইনেই চলাচল করবে ট্রেন। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রসঙ্গ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৫৬ জন। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেয়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করে গাজায় হামলা করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ঘুমন্ত গাজাবাসীর ওপর আবারও বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোরে গাজা জুড়ে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনায় ১ সপ্তাহ ধরে অচল অবস্থার পর নরকীয় এ তাণ্ডব শুরু করল নেতানিয়াহু বাহিনী। গাজার উত্তরাঞ্চল, গাজার সিটি, দের আল বালহা, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটস মঙ্গলবার সকালে হামলার নির্দেশ দেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এছাড়া গাজায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে এক সামরিক কর্মকর্তা। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, হামলার মধ্যে দিয়ে তেল আবিব গাজায় এখনও আটক থাকা ৫৯ জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে। তবে হামাস এখনও ফের যুদ্ধ শুরুর ঘোষণা দেয়নি। তার বদলে মধ্যস্থতাকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল। গাজায় সবশেষ হামলা চালানোর আগে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করেছে, পরামর্শ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি ও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এ কারণে তাদের মূল্য চুকাতে হবে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। ঋতু সাহা, ৭১। ইসরায়েলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ভুগছে গাজার ১০ লাখ শিশু। কারণ সেখানে বর্তমানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ২ মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি গাজার উপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আরও জানাচ্ছে মনিরুজ্জামান বাবু। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার ও পানির জন্য অপেক্ষা করছে শত শত ফিলিস্তিনি। অথচ বাজারে আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব হচ্ছে না। টানা ১৫ দিন ধরে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলো।
ডব্লিউএফপি বলেছে গাজায় 2 মার্চের পর থেকে কোনো খাবার প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। পানি, খাবার এবং ওষুধ দ্রুত ফুরিয়ে আসছে। ইউনিসেফ বলছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাই ইসরায়েলের জন্য গাজা অবিলম্বে খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু প্রধান পণ্যের দাম 200% বেশি বেড়ে গেছে। আমি আগে খাবারের জন্য এই সাধারণ কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতাম, কিন্তু এখন তারাও আমাদের খাওয়ানোর জন্য লড়াই করছে। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘরে কাঁদছে এবং তাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আমাদের যা প্রয়োজন তা কেনার সামর্থ্য আমার নেই। বেঁচে থাকার কোনো উপায়ও নেই। যেসব দাতব্য সংস্থা আগে হাজারো মানুষকে খাদ্য সরবরাহ করত, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ উপত্যকা জুড়ে রান্নার গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব তীব্রতর হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে সম্পূর্ণ অবরোধের কারণে গাজার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ফিলিপ লাজারানি সতর্ক করে বলেছেন, যদি দ্রুত সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এমন সংকটাপন্ন অবস্থায় গাজার শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশের আহ্বান জানান দের আল বালার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফসানা শাওন। শাওন, হোয়াইট হাউস বলছে ভয়াবহ যেই হামলাটা হয়েছে, বিমান হামলা, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় এই হামলাটা চালানো হয়েছে। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এরই মধ্যে কিন্তু নুসরাত, আন্তর্জাতিক গণমাধ্যম সহ এই সকালবেলা যে হামলাটি হলো, হামলার পরপরই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এমন একটি অ্যানালিসিস আসছে যে বাইডেনের চাইতেও গাজায় হামলার ব্যাপারে বেশি আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। এবং হোয়াইট হাউস থেকেই যখন এই তথ্যটি এলো যে ট্রাম্পের সাথে পরামর্শ করে তার অনুমোদন সাপেক্ষেই ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলাটি চালিয়েছে আজকে সকালবেলা, সেটি নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন তো বটেই, এবং এই যে যুদ্ধবিরতি চুক্তির একটা সুস্পষ্ট লঙ্ঘন। এবং এখন পর্যন্ত কিন্তু হামাস এসব হামলার কোনো প্রত্যুত্তর দেয়নি। তারা বরং জাতিসংঘ এবং যারা মধ্যস্থতাকারী ছিল যুদ্ধবিরতি আলোচনার সময় তাদেরকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। নতুন করে যুদ্ধ শুরু তারা এখন পর্যন্ত শুরুর ঘোষণাটি দেয়নি। এবং এই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা চালানো কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আমরা এর আগেও দেখেছি এই চলতি যেই যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটার মধ্যেও আমরা খন্ড খন্ড করে বিভিন্ন সময় যখন ছোট ছোট করে যুদ্ধবিরতির আলোচনা হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, ত্রাণ ঢোকার জন্য যুদ্ধবিরতি করা হয়েছে, সেই সময়ও কিন্তু প্রতিবারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলকে আমরা হামলা চালাতে দেখেছি। কাজেই এবারও খুব যে নতুন কোনো ঘটনা ঘটানো হয়েছে তা নয়, কিন্তু এবং গত কয়েকদিন ধরেও কিন্তু হামলা চলমানই ছিল। ইসরায়েল কিন্তু বিভিন্ন সময় হামলা চালাচ্ছিল। আজকে হঠাৎ করে বড় রকমের একটা হামলা চালিয়েছে। আমি ধারণা করি, বা আন্তর্জাতিক গণমাধ্যমে যে আভাসটি আসছে সেটি হচ্ছে যে ট্রাম্পের যে পরিকল্পনাটি ছিল গাজাকে খালি করে দেওয়ার, যেটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতারা মেনে নেননি। বিশেষ করে মিশর নতুন একটি পরিকল্পনা, গাজাবাসীকে গাজায় রেখে একটি পরিকল্পনা দিয়েছিল। এই বিষয়টির একটা জবাব দেওয়ার জন্য এবং গাজাকে খালি করার যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্যই মূলত বড় করে এই হামলাটি চালানো হলো। শাওন, এই যে এত বড় একটা হামলা হলো এবং ইসরায়েল কিন্তু এক ধরনের আভাস দিয়েছে এই হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তারা চালাতে পারে, এই ধরনের একটা কথাও তারা বলেছে। এই একটা স্টেটমেন্টের পর আন্তর্জাতিক সংস্থাগুলো কি আসলে কোনো ধরনের বক্তব্য দিয়েছে এর বিরুদ্ধে, বা কোনো ধরনের পদক্ষেপ নিবে, তারা এমন কিছু বলেছে?
নুসরাত, আমি আপনার বেশিরভাগ কথা শুনতে পাইনি, আপনি প্রশ্নটি যদি আরেকবার করেন। জি, এই যে হামলাটা হলো, ইসরায়েল এক ধরনের আভাস দিয়েছে যে শাওন, এই হামলাটি তারা আবারও মানে চলতে পারে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তারা এই হামলাটি চালাতে পারে। তো এই বিষয়ে কি আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ধরনের বক্তব্য দিয়েছে কিনা, বা তো কোনো ধরনের পদক্ষেপ তারা নিবে কিনা, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় বলতে আসলে জাতিসংঘকেই তো বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয়, বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যারা ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা করছিল, তাদের কেউই এই বিষয়ে আলাদা করে কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা এখন পর্যন্ত দেননি। এবং হামাস এই হামলার পরে নতুন করে যুদ্ধ শুরু করবে কিনা সেই ঘোষণাও হামাসের পক্ষ থেকে দেওয়া হয়নি। হামাস অপেক্ষা করছে, কারণ তারা জাতিসংঘ এবং মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে। আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মনোভাব, সেটি তো খুবই স্পষ্ট যে তারা চাইছেন যে কোনো মূল্যে গাজাকে খালি করে গাজার পুনর্গঠন পরিকল্পনা যেটি তারা করেছিলেন সেটিকে তারা বাস্তবায়ন করতে চান। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আসলে গাজাবাসীকে রক্ষার জন্য কিংবা গাজার মানুষের যে দুর্দশার চিত্র আমরা আমাদের রিপোর্টেও দেখছিলাম, আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবুর রিপোর্টে যেটি দেখছিলাম, যে গাজায় শিশুরা যে পরিমাণ অশান্তির মধ্যে এখন আছে, তাদের এই দুঃখ দুর্দশা দূর করার জন্য আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রকমের বক্তব্য পাওয়া যায়নি। আরেকটা বিষয়, যে জাতিসংঘ কিন্তু বারবার বলছে যে গাজায় যে মানবতর জীবনযাপন চলছে, খাদ্য এবং পানি যেন তাদের কাছে পৌঁছে দেয়া যায়, সেই ব্যবস্থাটা অন্তত করা হোক। সেই বিষয়ে কি কোনো ধরনের সাড়া মিলেছে? এই যে আপনি যে প্রশ্নটি করলেন, ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ এই হামলা শুরু হওয়ার প্রায় 2-3 ঘন্টা পর ইসরায়েল কিন্তু গাজার যে রাফা ক্রসিং নতুন করে এটি খোলা হয়েছিল যুদ্ধবিরতির জন্য, আগে বন্ধ ছিল হামলার সময়, সেটি আবার বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। রাফা ক্রসিংটি মূলত ব্যবহৃত হতো গাজা থেকে অতিমাত্রায় আহত যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান, তারা রাফা ক্রসিং, মিশরের সাথে যেই সীমান্ত ফিলিস্তিনের, সেই রাফা সীমান্ত পার হয়ে তারা যেতেন, এবং এই রাফা বর্ডার দিয়েই হচ্ছে ত্রাণ ঢুকতো। এবং ইসরায়েল খুব স্পষ্টভাবে গাজায় কোনো ধরনের ত্রাণ ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এবং রাফা ক্রসিং নতুন করে বন্ধ ঘোষণা করেছে। তার অর্থ বুঝতেই পারছেন যে গাজায় আসলে গাজার মানুষকে এমন একটা অবস্থায় তারা নিয়ে যেতে চাইছে যাতে করে নিজেরাই গাজা থেকে লোকজন সরে যায়, এবং গাজার উত্তরাঞ্চলকে এরই মধ্যে কিন্তু আবারও খালি করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। জি, একটু যদি ছোট করে বলেন যে গাজায় ইসরায়েলের হামলা, হুথিদের উপর যুক্তরাষ্ট্রের হামলা, সব মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মন নিচ্ছে বলে মনে করেন? আসলে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেটি ধারণা করা হচ্ছিল, যে ট্রাম্প এলেই নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের মদদে যেসব যুদ্ধ চলছিল সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেগুলো বন্ধ হয়ে যাবে। বিষয়টি মোটেও পরিস্থিতি দেখে মনে হচ্ছে না তেমন কিছু ঘটতে যাচ্ছে। একমাত্র ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্পের আগ্রহ দেখা যাচ্ছে, কারণ ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ না, যেটি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তারা যে যুক্তি দিচ্ছেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যেসব সশস্ত্র গোষ্ঠী, তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে ট্রাম্প মনে করেন, যে কারণে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। অনেক ধন্যবাদ শাওন আপনাকে, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম। দর্শক, নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসানা শাওন। গাজায় যে ইসরায়েলি হামলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন। পরে খবরে যাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা এবং ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বহিষ্কারের বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আমরা দেখলাম যে রাত 3টায় সিন্ডিকেটের যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেটা জানানো হয়েছে। সাধারণত এরকম হওয়ার কথা নয়, এই ধরনের একটা সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? সিন্ডিকেট যে মিটিং, এটি গতকাল সকাল 11টার দিকে শুরু হয়েছিল, কিন্তু এটি শেষ হতে হতে রাত 3টা বেজে যায়। মানে দীর্ঘ সময় মিটিং করা হয়েছে পুরোপুরি যাতে কোনো প্রকার কারো প্রতি অবিচার না হয় বা তদন্ত কমিটির যে প্রতিবেদনগুলো দিয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করার পরে কিন্তু সিন্ডিকেট আসলে সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে তারা দীর্ঘ সময় নিয়েছে এবং যাচাই বাছাই করেছে। এই যাচাই বাছাই শেষে যে বিশেষ করে 289 জন যে শিক্ষার্থী ছাত্রলীগ নেতা কর্মী যারা, তাদের সাময়িক বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যারা পাশ করে গেছে তাদের সনদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা রানিং স্টুডেন্ট আছেন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের পরীক্ষা স্থগিত সহ তারা মানে বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করতে পারবেন, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যে শিক্ষক যারা আছেন 9 জন শিক্ষককে সাময়িক বরখাস্ত, 2 জন কর্মকর্তা এবং 1 জন কর্মচারীকেও কিন্তু একই সাথে একই ঘটনায় বরখাস্ত করা হয়েছে। এর বাইরে 10 জন শিক্ষকের বিষয়ে স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা হামলায় জড়িত ছিলেন এবং পুলিশি হামলায় তারা উস্কানি দিয়েছেন, মদদ দিয়েছেন। তো এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে 6টি অনুষদ ভিত্তিক স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে, যেখানে অনুষদের ডিনরা প্রধান হিসেবে থাকবেন। পাশাপাশি থাকবেন যেসব শিক্ষক আছেন তারা যেসব বিভাগে সাথে সংশ্লিষ্ট যেসব বিভাগের শিক্ষক, ওই বিভাগের চেয়ারম্যান থাকবেন এই কমিটিতে। এর বাইরে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে উপাচার্য, উপ উপাচার্য প্রশাসন এবং উপ উপাচার্য শিক্ষা, এর বাইরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিবের আমরা জানতে পেরেছি, যাদের নেতৃত্বে সিন্ডিকেট ওই সময় তৎকালীন সময় যে সিন্ডিকেট মেম্বার যারা ছিলেন তারা কোনো অপরাধ করেছেন কিনা বা তারা হামলায় উস্কানি দিচ্ছেন কিনা, এরকম যে অভিযোগ শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার করা হচ্ছিল, সেই ঘটনা তদন্তে এই কমিটি গঠন হয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রায়ান বিন আমিন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিএনআই প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামে আঘাত করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবৃতিতে জানান, বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ ইসলাম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত বলে বিবৃতিতে জানান তিনি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ এরই মধ্যে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা এবং জনপরিচিত ব্যক্তিত্বদের এই সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে তথ্য উপস্থাপনের নীতি তুলসির বক্তব্যে উপেক্ষিত হয়েছে। এ ধরনের মন্তব্য ভয় উস্কে দেয় বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়। সোমবার এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল কারণ। তুলসি গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি খাদের কিনারে ছিল, এখন সেখান থেকে উঠে এসেছে। অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছুই নেই, আগের চেয়ে ভালো অবস্থায় আছে। তিনি বলেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি দেশের জন্য গৌরবের। এতে অনেক অনুন্নত দেশও অনুপ্রাণিত হবে। তারপরেও কোনো সমস্যা হলে সেটা বিবেচনা করা যাবে বলে জানান অর্থ উপদেষ্টা। তুলসী আবার যেরকম উত্তর দিয়েছে
এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে এটাতে আমাদের কোনো ইচ্ছা নেই, তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাবও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি হয় আজ। আদেশে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে এই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের 27টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। বর্তমানে এসব অ্যাকাউন্টে 33 কোটি 74 লাখ টাকা রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিসিবি এবং সরকারের টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলার সময় যেন অর্থ হস্তান্তর বা বেহাত না হতে পারে, এজন্য এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে সরকার। এই কমিশন গুমের অভিযোগ তদন্ত করছে, যার মধ্যে রয়েছে র্যাবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ। দেশের আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যদের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন 2010 সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে। এছাড়া কমিশন আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে এবং সুপারিশ করবে। 17 মার্চ তারিখের গেজেট জানানো হয়। এই সিদ্ধান্ত হয় 15 মার্চ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যমুনা রেল সেতু। এখন থেকে সেতুর 2 লাইনেই ট্রেন চলবে। উত্তরবঙ্গের ব্যবসা, বাণিজ্য এবং মানুষের জীবনের মান উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। মঙ্গলবার সেতুর উদ্বোধন করে একথা বলেন সচিব। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতোই বাংলাদেশের সাথে পাশে আছে তার দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান সব সময় অংশীদার হয়ে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। যমুনা রেল সেতু এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছে সেখানকার বাসিন্দারা। কারণ আগে যমুনা সেতু পাড়ি দিতে সময় লাগতো 20 থেকে 25 মিনিট, আর এখন পাড়ি দিতে লাগবে 2 থেকে 3 মিনিট। নতুন এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 9,734 কোটি টাকা, পরে খরচ বেড়ে দাঁড়িয়েছে 16,781 কোটি টাকা। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারব। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে 2টো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। আচ্ছা, একাত্তরে চলছে সংবাদ সংযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় 2টি কারখানাকে 70,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এই অভিযান চালায় র্যাব। এ সময় একটি কারখানাকে 50,000 টাকা জরিমানা করা হয়। এরপর আরও একটি কারখানায় অভিযান চালিয়ে 20,000 টাকা জরিমানা করা হয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, উৎপাদনের সময় কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা না থাকায়
কারখানার কর্মীদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যকর আমি উপরে তো নামতে লাগছে, এই মতো স্যারেরা আইছে দেখছে এটাই, কিন্তু আমরা তো আর সবসময় এরকম মেলি না, বাসার আলাদা চালি আছে, ওই চালিতে মেলি। আমরা সামনে আর শুধরাই নিব, এখানে তো আমাদের এখানে পলানের কোনো কিছু নেই, আমরা সঠিকভাবে ব্যবসা করি যতটুকু, হয়তো এটা তো স্বয়ংক্রিয় মেশিনে তো করা সম্ভব না, এই কারণে হয়তো আমাদের একটু ধুলাবালি ময়লা থাকতেই পারে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যমুনা রেল সেতু উদ্বোধন হওয়ায় খুশি উত্তরাঞ্চলের মানুষ। তারা বলছেন এই সেতু চালু হয় ঝুঁকিমুক্ত হলো ট্রেন চলাচল, একই সাথে খুলে দিল সম্ভাবনার দ্বার। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনে সকাল থেকে ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সের মানুষ, যাদের চাওয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ফুল দিয়ে সাজানো ট্রেনটি দেখার। এলাকাবাসী জানান দেশের সর্ববৃহৎ রেল সেতু এখন তাদের এলাকায়, যার মাধ্যমে একটি স্বপ্ন পূরণ হয়েছে। যমুনা সেতুতে আসতে সময় লাগতো 25 থেকে 20 মিনিট, এখন সময় লাগে 5 মিনিট। এতে দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, উত্তরবঙ্গের জন্য ভালো। আমরা অত্যন্ত খুশি যে আমাদের টাঙ্গাইলে গর্ব এটা। আর সিরাজগঞ্জের মানুষ বলছেন বহু প্রতীক্ষিত এই রেল সেতু উদ্বোধনের ফলে তাদের সার্বিক পরিবহন ব্যবস্থা আরো সহজ এবং দ্রুততর হলো। এতে এলাকার মানুষের জীবনমান বদল হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এখান থেকে ঢাকা যেতে পারবো এবং ঢাকা থেকে আসতে পারবো। যে সকল পণ্য সামগ্রী এই ট্রেনে আসা যাওয়া করবে, সেগুলি আসলে কিন্তু পণ্য সামগ্রীর মূল্য কিন্তু কমে যাবে। 2006 সালে মূল যমুনা সেতুতে ফাটল দেখা দেয় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়। তখন সেতু দিয়ে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। 27 বছর পর পৃথক রেল সেতু পেলেন উত্তরাঞ্চলের মানুষ, এতে খুশি রাজশাহীবাসী। উত্তরবঙ্গের জন্য এটা খুব, আমরা অনেক দীর্ঘদিনেই আমাদের কামনা ছিল। সেতুটা একটু ফাটল ছিল, আমাদের মনে একটু আতঙ্ক ছিল, তো এখন এটা সমস্যাটা সমাধানের ফলে আমরা নির্ভয়ে যাতায়াত করতে পারছি। এতে আমাদের জন্য অনেকটা ভালো এবং সুবিধা হলো। এই সেতু নির্মাণের ফলে প্রতিটি ট্রেন প্রায় 1 ঘন্টা আগেই গন্তব্যে পৌঁছাতে পারবে। এর প্রভাব পড়বে রংপুরে, বাড়বে বাণিজ্যের প্রসার। যেখানে সময় লাগতো 40 থেকে 45 মিনিট সময় লাগতো, সেখানে সেটা ওই সময়টা তারা পাবে আর কি, যাতে গাড়িগুলো আর লেট হবে না, প্রতিটা গাড়ি রাইট টাইমে আসবে। 1998 সালে যমুনা নদীর ওপর নির্মাণ করা হয় সেতু। ওই সেতুতে সিঙ্গেল রেলপথ যুক্ত করা হয়। চালু হয় ঢাকার সঙ্গে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। আব্দুল আল মামুন, ৭১। বরগুনায় ধর্ষণ ও বিচার চাওয়ায় মামলার বাদীকে হত্যার বিচার নিশ্চিত করতে পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার সকাল 10:15টায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাড়িতে যান বিএনপি নেত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, মহিলা দল ও বিএনপি সবসময় নির্যাতিত নারী এবং পরিবারের পাশে আছে। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনি সহায়তাও দেওয়া হবে। সবশেষে নির্যাতনের শিকার পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে এসেছে যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। তাহলে যেখানে নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে। এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিক মতো। আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশুদিন, আমি জানলাম, কিন্তু চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি ঠিকই উনি জানতে পেরেছেন। ঈদ উপলক্ষে ক্রেতারা ভিড় করছেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের দোকানগুলোতে। 10 রোজার পর থেকে শুরু হয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তারা বলছেন, দাম ও ডিজাইনের ভিন্নতার কারণে ঈদে ক্রেতাদের পছন্দ সেইলরের পোশাক। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের পসরা বসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলরে। ছেলেদের পাশাপাশি মেয়েদের ও শিশুদের হরেক রকমের কালেকশনস এনেছে সেইলর।
ছেলেদের রং বেরঙের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্টের সমারোহ এই দেশীয় ব্র্যান্ডের আউটলেটগুলোতে। পাঞ্জাবি ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে উজ্জ্বল রং। দাম রাখা হচ্ছে 2600 থেকে 14,000 টাকার ভেতর। এখানে পাঞ্জাবির অনেক কালেকশন আমরা দেখেছি, মোটামুটি পছন্দ হয়েছে। বাবা ছেলের সেলোরের পাঞ্জাবি কালেকশন হিউজ পরিমাণ, অনেক ভালোই। প্রাইস আগের মতনই, বাট রিজনেবল আর কি। ঈদের বাজার এবার খুব ভালো, প্রাইস মোটামুটি দেখতেছি রিজনেবল মধ্যেই আছে। ভিন্নতা আনা হয়েছে মেয়েদের পোশাকেও। ঈদে বরাবরই মেয়েদের পছন্দে দেশীয় এই ব্র্যান্ডটি। ড্রেসের কোয়ালিটি ভালো, কাপড় ভালো, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু হাই লাগতেছে। যতগুলো দেখলাম ভালো লাগছে, এই যে মাত্র একটা ড্রেস দেখলাম, ট্রায়াল দিয়ে বোঝা যাবে কেমন। সব সময়ের মতোই, অত বেশি হাই না আবার কমও না। বাচ্চাদের পোশাকের দাম রাখা হচ্ছে 800 থেকে 5000 টাকার ভেতর। শিশুদের 3 পিস, পার্টি ড্রেস, কুর্তি সহ টুইন টপ, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট আছে তাদের ঈদ কালেকশনে। 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিস আছে, যেগুলোর মধ্যে আবার হচ্ছে বাবা মা মানে হচ্ছে ম্যাচিং যে ফ্যামিলি কম্বোগুলো আছে আমাদের, সেগুলো আছে। গেঞ্জি যদি পায় তারপরে তারা কমফোর্টেবল। এখন সামনে তো গরম আসতেছে, যে গরমে কিছু ড্রেস নেব। ভালো লাগছে। ঈদ উপলক্ষে সেলরে প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়, এমব্রয়ডারি, প্রিন্ট ও সিকোয়েন্সের কাজ। কালেকশনগুলো খুবই ইউনিক। এখানে সিকোয়েন্সের কাজ করা হয়েছে, এমব্রয়ডারি কাজ আছে, বিভিন্ন প্রিন্টের কাজ করা হয়েছে এবং ফ্যাব্রিকেশনেও ডিফারেন্ট ভ্যারিয়েশন নিয়ে আসা হয়েছে। পরিবারের সবার জন্য রয়েছে ম্যাচিং পোশাক, আছে হরেক রকমের জুতার কালেকশনসও। রাশেদ আনিস, 71, ঢাকা। দলের ভেতরে দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি। জানিয়েছেন শিলংয়ে আইএলএস আর আই লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে তাদের। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। একটা কর্নার কিক, হেডে গোল। মালয়েশিয়ার কাছে হারতে বসা ম্যাচ কোনো রকমে বাঁচালেন ডিফেন্ডার রাহুল ভিকি। গেল বছর নভেম্বরে ওই হেডে জয়ের চেয়েও ভারতের বড় প্রাপ্তি ছিল গোল করতে পারা। গোটা একটা বছর জয়শূন্য, একের পর এক হারে ফুটবলটাই যে ভুলতে বসেছিল দেশটির ফুটবল ভক্তরা। এবার বছর পাল্টালেও ভারতের স্কোরিং দুর্বলতা আগের জায়গাতেই আছে। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে 19 তারিখ মালদ্বীপের সাথে ফিফা ফ্রেন্ডলির মাধ্যমে প্রস্তুতি সারবে ভারত। তবে ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি বাংলাদেশ আর মালদ্বীপকে যেভাবে তুলনা করলেন, তাতে হামজাদের কতটা গুরুত্ব দিলেন আর কতটা হালকা করে দেখলেন তা নিয়ে সংশয় থেকেই যায়। আমাদের ক্যাম্পটা ভালোই চলছে, 2টা সলিড ট্রেনিং সেশন হয়েছে। আমি মনে করি মালদ্বীপ আমাদের জন্য ভালো একটা পরীক্ষা হবে, কেননা তারা আর বাংলাদেশ অনেকটা কাছাকাছি মানের দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 162 আর বাংলাদেশের অবস্থান 185-তে। সে হিসেবে রাহুলের তুলনা ভুল না হলেও বাংলাদেশের ফ্যানরা বরাবরই মালদ্বীপের চেয়ে নিজেদের এগিয়ে রাখেন। তবে খেলাটা শিলংয়ে দেখে ভারতও স্বস্তিতে নেই। ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তাই বাংলাদেশের বিপক্ষে রাহুলের ভরসা এখানে ডোমেস্টিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। আমি আই লিগে এখানে খেলেছি, শেষবার বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল খেলতে এসেছিলাম। তখন আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন চমৎকার। আশা করছি আইএসএল এ স্টেডিয়াম যেমন পরিপূর্ণ ছিল, বাংলাদেশের বিপক্ষেও তেমনটাই পাওয়া যাবে। পজিশন ওয়াইজ রাহুল ভিকি ডিফেন্ডার হলেও সেট পিসে সে ভয়াবহ। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে যে 2টো গোল পেয়েছেন, দুটোই কর্নার থেকে হেডে। রাহুলের কাছে গোটা বিষয়টা দলীয়, যেখানে বল নির্দিষ্ট জায়গায় ফেলা থেকে সফলভাবে এক্সিকিউট করা, সব জায়গায় গোটা টিমের ইনভলভমেন্ট তিনি দেখেন। যদিও এই টিম গেমে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনটাই নাকি ছিল ইন্ডিভিজুয়াল চমক, জানিয়েছেন রাহুল ভিকি। আমি আগে থেকে জানতাম না সে জাতীয় দলে কামব্যাক করছে। যেদিন ঘোষণা দিল সেদিন বেঙ্গালুরু ট্রেনিংয়ে আমাদের জানায়। আমি মনে করি এটা দারুণ সিদ্ধান্ত, কেননা এই মুহূর্তে সে লিগের টপ গোল স্কোরার। আমরা সবাই জানি নেতৃত্ব গুণে সে মাঠের বাইরে আর ভেতরে কি ডেলিভার করতে পারে। ভিকি সুনীলদের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয়ের খোঁজে 20 মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল, যেখানে হামজার অন্তর্ভুক্তি লাল সবুজের চেহারাটাই পাল্টে দিয়েছে। পার্থ বণিক, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।